ইকুয়াল নাম্বারের কোশ্চেন থাকবে। তো আমার যখন মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষার সময় আমি একটা দিয়ে দিয়েছিলাম, শীট দিয়ে দিয়েছিলাম একটু বড় ভলিউমের, সেটা হচ্ছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ ফুডস দিয়ে দিয়েছিলাম। এই শীটটার ভলিউম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এইটা কতটুকু তোমরা করতে পারবে এটা আমি জানতে চাইছিলাম সিআর কাছে। তো সিআর তিনজন আছে কিনা লাইনে, তাহলে আমার সাথে একটু শেয়ার করতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা ওইখান থেকে কতটুকু লোড নিতে পারবা। যেটুকু তোমাদের সম্ভব ওইটুকুই আমরা লিখে রাখবো। আর রায়হান আছে কিনা? এটা কি তুমি শেয়ার করছিলা সিআরটার সাথে যে কতটুকু? আমরা দেখছিলাম কিছু। আচ্ছা, এই শীতের ভলিউম কিন্তু অনেক বেশি। যদি আমি তোমাদের একটু দেখাই যে, দেখাচ্ছি। পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ ফ্রুটস, ঠিক আছে। এটা এই শীতটার ভলিউম অনেক বেশি আছে, ঠিক আছে, প্রায় মোর দ্যান 26 পেজ আছে, ঠিক আছে। আমার মনে হয় এতটা লোড তোমরা দিতে পারবে না, তোমাদের সময় যেহেতু কম। ঠিক আছে, পরীক্ষা অনেক পড়া এটা, এতটা লোড আমি দিতে চাই না। তোমরা অল্প কয়েকটা টপিক সেখান থেকে জাস্ট করলেই হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো সেটা তোমরা দেখছো, দেখছো কি রায়হান, দেখতে পারছো না দেখো নাই? দেখছি স্যার এখান থেকে ম্যাচুরিটি ইন্ডেক্স আমরা আগেও করছিলাম, তো এটা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, ম্যাচুরিটি ইন্ডেক্সটা তো আগেও করছিলাম স্যার, আমরা ওইটা বাদ দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যেগুলো যেগুলো পড়ছো আগে ওইগুলো বাদে, ঠিক আছে, আমাকে কয়েকটা টপিকস একটু লিখে পাঠাইও, সাব টপিকস আর কি, হ্যাঁ, যে হতে পারে দুই তিনটা, হতে পারে এরকম, ঠিক আছে। বা তিনটা, ঠিক আছে। তিনটার বেশি দরকার নাই, আসলে বেশি লোড নেওয়া দরকার নাই। ওই তিনটা টপিক যে স্যার এগুলো আমাদের আগে পড়া হয় নাই, এগুলো আমরা একটু প্রোডাকশন করলে আমাদের জন্য একটু বেটার হবে, ঠিক আছে। এরকম তিনটা টপিকস আমাকে সাব টপিকস দিবা, এটা দায়িত্ব রইলো 3 স্পিয়ারের উপর, ঠিক আছে, সেকশন স্পিয়ারের উপর, ঠিক আছে। এটা ঠিক ক্লাস আছে স্যার। শেষে তোমার প্রতি শীটটা সেটা দেখে দেন আমার আমার সাথে এটা শেয়ার করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার পার্টে যেটা থাকবে এটা হচ্ছে যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ ফ্রুটস। এটা তোমাদের সিলেকশনে তিনটা টপিকস থাকবে, সাপোজ। দেন হচ্ছে গিয়ে তিনটা প্রোডাকশন টেকনোলজি আছে, ঠিক আছে, ফাইনালের জন্য। মিডের যে সিলেবাস ছিল ওইটা টোটালি বাদ, ঠিক আছে। দ্যাট মিনস প্রোডাকশন টেকনোলজি অফ স্ট্রবেরি এন্ড ভেলভেট অ্যাপেল, এটা ফাইনালের জন্য থাকবে না, এটা বাদ। মিডেরটা মিডের শেষ, ঠিক আছে। ফাইনাল আমার পার্ট থেকে যেটা সিলেবাস থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ ফ্রুটস, আর হচ্ছে প্রোডাকশন টেকনোলজি অফ ম্যাঙ্গো, জ্যাকফ্রুট এন্ড লিচি। এই হচ্ছে কি আমার পার্ট থেকে হলো। তো এই শীট গুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, হয়তো যদি কেউ না পেয়ে থাকো তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিবে। শীট দেওয়া হয়েছে আর 2 ঘন্টা আগে রাউন্ড আমরা শীট গুলো সাপ্লাই করে দিচ্ছি সব, ঠিক আছে। তো ম্যাঙ্গোটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, পোস্ট হারভেস্ট সরি প্রোডাকশন টেকনোলজি অফ ম্যাঙ্গো, ঠিক আছে। স্যার, স্যার অন্যান্য স্যারদের কি স্যার মিডের সিলেবাস থাকবে নাকি স্যার বাদ বাদ হয়ে যাবে? মিডের সিলেবাস বাদ হয়ে যাবে আমার পার্ট থেকে, অন্য স্যারেরটা আমি বলতে পারবো না, ঠিক আছে। আমার পার্ট থেকে ওই স্ট্রবেরি এবং ভেলভেট অ্যাপেল ওটা বাদ হয়ে যাবে, শুধু ফাইনাল পার্ট যেটুকু দেবো এইটুকু থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রোডাকশন টেকনোলজি অফ ম্যাঙ্গো, হ্যাঁ, এখানে আমরা একটা শীট তোমাদেরকে দিয়েছি ম্যাঙ্গো প্রোডাকশন টেকনোলজি নিয়ে। তো এই ম্যাঙ্গো তো তোমরা সবার সাথে পরিচিত, আম সাইডিনা হচ্ছে ম্যানজেটিকা ইন্ডিকা, অ্যানাগার্ডিস ফ্যামিলির একটা ক্রপ, ঠিক আছে। আর এর অরিজিন হচ্ছে গিয়ে ইস্ট, ইন্ডিয়ার ইস্ট পার্ট এবং বার্মা, ঠিক আছে, এগুলো গিয়ে ম্যাঙ্গোর অরিজিন, ঠিক আছে, বাংলাদেশ ইনক্লুডিং বাংলাদেশ।
এই ম্যাঙ্গো আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, এইটা আমাদেরকে করতে হবে। আমরা লাস্ট ইয়ার এখান থেকে কিছু কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে, যেগুলো তোমাদের সাথে একটু যদি শেয়ার করি। যেমন এটা ছিল এই যে ম্যাঙ্গো, হ্যাঁ, ম্যাঙ্গো থেকে কিছু কোশ্চেন ছিল আমাদের। লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল যে ভ্যারাইটি নিয়ে, ঠিক আছে, ভ্যারাইটিস অফ ম্যাঙ্গো, এই ভ্যারাইটি নিয়ে কোশ্চেন ছিল ফাইনাল থিওরিতে, ঠিক আছে, একটা 8 মার্কের কোশ্চেন ছিল। তো এই ভ্যারাইটির কথা আমরা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে আমাদের, তোমরা এটা একটু দেখতে বুঝতে পারবা বাংলাদেশের যে ম্যাঙ্গো কাল্টিভেশনের প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে। ইন দা ফিসক্যাল ইয়ার 2024 and 5, ম্যাঙ্গো কাল্টিভেশনের আন্ডার ল্যান্ড এরিয়া ছিল 19,603 হেক্টর। এভারেজ প্রোডাকশন ছিল হচ্ছে গিয়ে 13.26 টন পার হেক্টর, ঠিক আছে, এবং এক্সপেক্টেড প্রোডাকশন ছিল হচ্ছে গিয়ে 26,6 টন পার হেক্টর, হ্যাঁ। আর যে টোটাল সারা দেশের যে ম্যাঙ্গো প্রোডাকশন এটা ছিল হলো গিয়ে প্রায় অ্যারাউন্ড 1700 ক্রোর্স টাকা, ঠিক আছে? এই পরিমাণে ম্যাঙ্গো লাস্ট ইয়ারে আমাদের উৎপাদন হয়েছে। এই বছরের ডাটাটা আমাদের কাছে মানে তো ভ্যারাইটি নিয়ে আমরা বলতে চাই যে যদিও জ্যাকফ্রুট হচ্ছে কি আমাদের ন্যাশনাল ফ্রুট, বাট ম্যাঙ্গোর যে প্রেজেন্স, ঠিক আছে, প্রোডাকশন, ট্রেড, যে ডিমান্ড, মানুষ যে পছন্দ মানুষের, এই সবকিছু কিন্তু এই জ্যাকফ্রুটকে ছাড়িয়ে ম্যাঙ্গোই হচ্ছে কি আসলে বাংলাদেশের কিং অফ ফ্রুটস বলা হয়, ঠিক আছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড ভ্যারাইটি, এক্সাক্ট ভ্যারাইটি ম্যাঙ্গোর ডিটারমাইন করা আসলে ওরকম ভাবে সম্ভব হয়, কারণ নতুন একটা প্লান্ট যখন সিড থেকে হয় এর প্রত্যেকটাই এক একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস এগুলো যদি সিলেকশন করা হয় তাহলে অনেক ভ্যারাইটি হবে, বাট মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড কেউ কেউ বলে থাকে যে 500, কেউ বলে মোর দ্যান 1000, এরকম ভ্যারাইটি আছে, ঠিক আছে। তার মধ্যে 350 ভ্যারাইটি আছে যেগুলো কমার্শিয়ালি ওয়ার্ল্ড ওয়াইড কাল্টিভেশন করা হয়, বাট ইন কেস অফ ইন্ডিয়া দে অ্যালোন হ্যাভ 1300 ভ্যারাইটিস, ঠিক আছে। এই 1300 ভ্যারাইটি আছে ইন্ডিয়ার, এবং এদের এই 1300 ভ্যারাইটির মধ্যে থেকে 20টা ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে তারা কমার্শিয়াল কাল্টিভেট করে, ঠিক আছে। আর বাংলাদেশেও অনেক ভ্যারাইটি আছে, প্রায় 300 জাতের আম উৎপন্ন হয় বাংলাদেশে। এর মধ্যে 270 প্রজাতির আম আছে যেগুলো হচ্ছে গিয়ে রাজশাহী রিজিয়নে উৎপন্ন হয়। আর হচ্ছে কমার্শিয়াল কন্ট্রিবিউশন হয় 20 থেকে 21টা ভ্যারাইটি। আর পাকিস্তানেরও অনেকগুলো ভ্যারাইটি আছে আমের, অ্যারাউন্ড 200 ভ্যারাইটিস আছে, ঠিক আছে। আমাদের দেশে সাধারণত আম যে উৎপাদন হয় এগুলো মোটামুটি সিজনটা লাস্টিং করে 5 মান্থস, ঠিক আছে। ইন দ্য মে অফ in the month of May to September, এই 5 মাস মোটামুটি আমের সিজন। যদিও এখন সারা বছর বাজারে আম পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা দুইটা আম বাজারে বেশি দেখি। একটা হচ্ছে থাই কাটিমন আম, আর একটা হচ্ছে বাড়ি 11 ম্যাঙ্গো, ঠিক আছে। এই দুইটা ম্যাঙ্গো দিয়ে এখন সারা বছর আম উৎপাদন করা সম্ভব, ঠিক আছে। তবে আমের মেইন সিজন এখন হচ্ছে গিয়ে ওই যে আগের যে সিজনটা ছিল 5 মাস, ওই মে টু সেপ্টেম্বর, ঠিক আছে, 5 মাস হচ্ছে মেইন সিজন। তো বাংলাদেশের অনেক রিনাউন্ড ভ্যারাইটি আছে আমের, ঠিক আছে। এগুলোকে আমরা বিভিন্ন যে মার্কেটে আসে, মার্কেটের আসার সময় অনুযায়ী এগুলোকে বিভিন্ন 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আর্লি ভ্যারাইটি, মিড সিজন ভ্যারাইটি, আরেকটা হচ্ছে নাবি বা লেট ভ্যারাইটি, ঠিক আছে। তো এই আর্লি ভ্যারাইটির যে ম্যাঙ্গো যেগুলো একেবারে প্রথম দিকে বাজারে আসে, প্রথমে এই বাজারে কিছু আম চলে আসে, ঠিক আছে, মে থেকে লাস্টে, মাসের লাস্টের দিক থেকে জুনের মাঝামাঝি সময়ের মধ্যে এগুলো আসে, ঠিক আছে। গোপাল ভোগ আসে সর্বপ্রথম বাজারে, ঠিক আছে। তারপরে গোবিন্দ ভোগ, ঠিক আছে, বৃন্দাবনী, গোলাপ খাস, রানী ফসল, হিমসাগর, কৃষাপাত, এইগুলো হলো গিয়ে বাজারের আর্লি ম্যাঙ্গো, আর্লি ভ্যারাইটিস, ঠিক আছে। এরপর মধ্যম সিজনে যেগুলো আসে, ঠিক আছে, এই ম্যাঙ্গো গুলো হচ্ছে গিয়ে ল্যাংড়া, কালীভাঙ্গা, লক্ষণভোগ, এগুলো। এবং সব শেষে যে আমগুলো বাজারে আসে, ঠিক আছে, এগুলো সেপ্টেম্বরের ফার্স্টের দিকে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফজলি আম, তারপরে আম্রপালি, মোহনভোগ, কাশিয়া, গৌরমতি, এগুলো বাড়ি 3, 4, এগুলো হলো গিয়ে একেবারে শেষে আসে। তো আমরা 3টা ভ্যারাইটি 3 সিজনে ভাগ করেছি: আর্লি ভ্যারাইটি, মিড সিজন ভ্যারাইটি, লেট আর নাবি ভ্যারাইটি।
এগুলো হচ্ছে কি আমের মোটামুটি আমাদের দেশে ভ্যারাইটি। এছাড়া কিছু ভ্যারাইটি আছে আবার আহ, আমের একটা প্রবলেম আছে, অল্টারনেট বিয়ারিং হ্যাবিট। অর্থাৎ এক বছর এক গাছে আম হয়, পরের বছর দেখা যায় যে আম হয় না। এই সমস্যাটা আমের ক্ষেত্রে আছে। তো কিছু কিছু রিনাম ভ্যারাইটি আছে, যেমন আম্রপালি, এদের কোনো অল্টারনেট বিয়ারিং এর প্রবলেম নাই, এরা রেগুলার বিয়ারিং। ঠিক আছে। এরপর ভ্যারাইটি নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, আমি বলতেছি আস্তে আস্তে, শেয়ার করতেছি তোমাদের সাথে। কিছু কিছু ম্যাঙ্গো আছে বাংলাদেশের যেগুলো জিআই প্রোডাক্ট হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে, ঠিক আছে। সেগুলো একটা লিস্ট আমরা তোমাদেরকে যে দিয়েছি, এটা তোমরা দেখে বুঝতে পারবা। ঠিক আছে। এর মধ্যে আছে উল্লেখযোগ্য খিরসাপাত, ফজলি, ল্যাংড়া, আশুলা, হাড়িভাঙ্গা আর নাগপুর, এই আমগুলো। ঠিক আছে, এগুলো আমাদের জিআই প্রোডাক্ট, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। সবগুলোই হচ্ছে 2017 রেজিস্ট্রেশন হয়েছে। ঠিক আছে? এছাড়াও আমাদের কিছু ভ্যারাইটি আছে, হাইব্রিড ভ্যারাইটি। হাইব্রিড ভ্যারাইটি ম্যাঙ্গো আছে বাংলাদেশের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গিয়ে বাড়ি 4, 13, 17, 18, আর হচ্ছে গিয়ে আম্রপালি, মল্লিকা। এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশের হচ্ছে গিয়ে হাইব্রিড আম। ঠিক আছে। তো এই বাড়ি 4টা ডেভেলপ করেন হচ্ছে গিয়ে ডক্টর জমির উদ্দিন। ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জের যে হর্টিকালচার রিসার্চ সেন্টার আছে, ওখানকার একজন সায়েন্টিস্ট। উনি ওনার পিএইচডি যখন করেন তখন এই কাজগুলো করছেন, এবং এখান থেকে সে 4টা ভ্যারাইটি রিলিজ করতে পারছে। ঠিক আছে, বাড়ি 4 যেটা সবচেয়ে মার্কেটে উল্লেখযোগ্য তার মধ্যে। ঠিক আছে, এটা একটা দামি ভ্যারাইটি নাম। তো এই বাড়ি 4 সে ডেভেলপ করার সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটা ম্যাঙ্গো M3896, ঠিক আছে, M3896 এর সাথে সে ক্রস করেছে আশিনা। আমাদের দেশে যে আশিটাকে মাদার ধরে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার M3896 কে মাদার ধরে ক্রসিং করে সেখান থেকে এই বাড়ি ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে? এবং একের মধ্যে তো উনি ম্যাঙ্গো, বাড়ি ম্যাঙ্গো 13 যেটা, এটা হচ্ছে গিয়ে বাড়ি 3 এবং ইউএস পালমারের সাথে ক্রস করেছেন। বাড়ি 17 এর ক্ষেত্রে ম্যাঙ্গো 3, বাড়ি ম্যাঙ্গো, আর হচ্ছে বাড়ি ম্যাঙ্গো 4 কে ক্রস করেছেন। আর বাড়ি 18 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে গোপাল ভোগ আর এর সাথে বাড়ি ম্যাঙ্গো ক্রস করে এই হাইব্রিড ম্যাঙ্গো গুলো ডেভেলপ করা হয়েছে। এছাড়াও আমাদের দেশে রিনাউন্ড একটা ভ্যারাইটি পাওয়া যায় আম্রপালি, যেটার আসলে ডেভেলপার হচ্ছে গিয়ে ইন্ডিয়া। হ্যাঁ, এটা 1971 সালে ডক্টর পীযূষ কান্তি মজুমদার ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউটের উনি এই হাইব্রিড ভ্যারাইটিটা ডেভেলপ করেন। ঠিক আছে। সেক্ষেত্রে এই এই ম্যাঙ্গোটার ফাদার ছিল হচ্ছে গিয়ে দাসেরি আমার একটা আম, আর হচ্ছে মাদার ছিল নীলাম। এই দুটোর মধ্যে ক্রসিং করে এই আমটা ডেভেলপ করা হয়, এবং এই দুটাকে রিভার্স করে আবার ডক্টর রামনাথ সিং নামের একজন সাইন্টিস্ট এক ইনস্টিটিউটের, উনি আবার হচ্ছে গিয়ে আরেকটা আম ডেভেলপ করেন, যেটা হচ্ছে মল্লিকা। বাংলাদেশের মার্কেটে আছে এটা। ঠিক আছে, সেক্ষেত্রে নীলামকে ফাদার এবং দাসটিকে তারা মাদার হিসেবে ইউজ করেছে। ফাদার মাদারের বিষয়টা কি আসলে, যে ফাদার যেটাকে বলতেছি এটা থেকে হচ্ছে গিয়ে পোলেন নেওয়া হয়েছে। ঠিক আছে। আর মাদার যেটাকে বলা হচ্ছে এটা, এই আমটা তো আমটা স্টিক বাই স্টিকের উপরে ফাদার থেকে যে পোলেনটা কালেক্ট করা হয়েছে এটা একটা সেট করা হয়েছে, জাস্ট এই হচ্ছে গিয়ে ফাদার মাদারের বিষয় আমের ক্ষেত্রে ক্রসিং। হ্যাঁ, তো এইগুলো হলো গিয়ে আমের মোটামুটি হাইব্রিড ভ্যারাইটি। এছাড়াও বাংলাদেশের মার্কেটে এখন প্রচুর পরিমাণে বিদেশি ম্যাঙ্গো, এক্সোটিক ম্যাঙ্গো ভ্যারাইটিস আছে, যেগুলো বাংলাদেশে চাষ হচ্ছে এবং খুবই ভালো মার্কেট পাওয়া যাচ্ছে। এগুলো উৎপাদনও ভালো, সাইজ অনেক বড়, টেস্টও ভালো। এবং আমরা ধারণা করি ভবিষ্যতে বাংলাদেশের আমের মার্কেটের মেজর যে পার্ট, এইটা এই এক্সোটিক ম্যাঙ্গো ভ্যারাইটিস গুলো দখল করে নেবে। ঠিক আছে, যার মধ্যে কিছু ভ্যারাইটি তোমরা চিনো। Sorry, কিছু ভ্যারাইটি তোমরা নাম শুনেছো, যেমন সূর্য ডিমের নাম শুনেছো, এগ অফ দ্য সান, মিয়া অথবা মিয়াজাকি বলা, জাপানের ম্যাঙ্গো। ঠিক আছে, রেড ম্যাঙ্গো বলা হয়। এই ম্যাঙ্গোটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড। এটা সুইটনেস অনেক বেশি, যে কোনো ম্যাঙ্গোর চেয়ে অনেক বেশি সুইটনেস। এরপরে আছে চিয়াং মাই, থাইল্যান্ডের। ঠিক আছে, তারপরে আছে কিং চাকাপাত, তারপরে রেড পালমার আছে আমেরিকার। হ্যাঁ, বানানা ম্যাঙ্গো আছে নামটাকমাই, কিউজাই। আরেকটা আম আছে ব্রুনাই কিং বা মাহাতের ম্যাঙ্গো বলে এটাকে, এটা সাইজ অনেক বড় হয়, 3 কেজি প্লাস হয় এক একটা আম। ঠিক আছে, এরপর অস্ট্রেলিয়ার একটা ম্যাঙ্গো আছে খুবই রিনাউন্ড। ঠিক আছে, এটাকে 3টা নামে বলা হয়, অ্যাপেল ম্যাঙ্গো, R22 বা জাম্বু রেড। ঠিক আছে, তারপরে স্পেনের একটা আম আছে, ঠিক আছে, ব্ল্যাক স্টোন।
তারপরে যুক্তরাষ্ট্রের একটা আম আছে টমি অ্যাটকিন্স, ঠিক আছে। মালয়েশিয়ার একটা আম আছে তোতাপুরি, ঠিক আছে। দার্জিলিং নিলাম আছে ইন্ডিয়ার, হানি ডিউ আছে মালয়েশিয়ার, ঠিক আছে। কাটিমন আছে থাইল্যান্ডের, কেইট আছে গিয়ে, কেইট এবং কেন্ট দুইটা আম আছে যুক্তরাষ্ট্রের, ঠিক আছে। একটা আম আছে থ্রি টেস্ট, ওটা 4 কেজি একটা ম্যাঙ্গো আছে যেটা 4 কেজি পরিমাণের সাইজ হয়, ঠিক আছে। এবার আছে সূর্যপুরি অস্টিন, ঠিক আছে, চোষা আর হচ্ছে ভ্যালেন্সিয়া ফ্রাইড। এটা আমাদের জানা মতে এগুলো মোটামুটি বাংলাদেশে চাষ হয় সবগুলো। এছাড়াও আরো কিছু ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে অলরেডি, এগুলো বাংলাদেশে চাষ হচ্ছে এবং ভালো ফলন পাওয়া যাচ্ছে। মার্কেট ভ্যালু অনেক বেশি। যেমন আমরা লাস্ট ইয়ারে যে মার্কেট যাচাই বাছাই করে দেখেছি তাতে তোর যে জাপানের রেড ম্যাঙ্গো বা মিয়াজাকি ম্যাঙ্গো ছিল, ঠিক আছে। এই মিয়াজাকি ম্যাঙ্গোর মোটামুটি বাজার দর ছিল প্রায় 2,000 টাকা কেজি, ঠিক আছে। তারপর চিয়াংমাইয়ের কেজি ছিল হচ্ছে গিয়ে 600 থেকে 800 টাকা, কখনো কখনো 1,000 টাকার উপরে উঠে গেছে। বানানা ম্যাঙ্গোর কেজি কেজি ছিল গিয়ে মোর দ্যান 500 টাকা, ঠিক আছে। এগুলো ভালো ইয়ে পাওয়া যাচ্ছে বাজারে, এই কারণে এগুলো আমাদের বাজার দখল করতেছে আস্তে আস্তে। আচ্ছা, অলরেডি আমি বলে ফেলেছি আমাদের দেশে দুইটা আম আছে ইয়ার রাউন্ড, একটা হচ্ছে থাই কাটিমন আর একটা হচ্ছে BARI 11। একটা ম্যাঙ্গো আছে BARI লিস্ট ম্যাঙ্গো ভ্যারাইটি 9, এইটা হচ্ছে গিয়ে কাঁচা মিঠা ভ্যারাইটি বলা হয়, ঠিক আছে। এগুলো কাঁচা অবস্থায় খুব মিষ্টি খেতে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আমের যে ভ্যারাইটি, এই ভ্যারাইটির কথা, এই ভ্যারাইটি গুলো নিয়েই আমরা গতবার একটা কোশ্চেন ফাইনাল থেকে সেট করেছিলাম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা পার্ট ম্যাঙ্গো প্রোডাকশন টেকনোলজি, এই ভ্যারাইটি গুলো জানা। এই ভ্যারাইটি গুলো না জানলে তুমি সঠিক জাতের আম বা বাগানের কোন আম নির্বাচন করবা এটা বুঝতে পারবে না, ঠিক আছে। বা আর্লি 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 প্লান্টিং এর জন্য কোনটা করবা, মিড সিজনের জন্য কোনটা করবা, লেট সিজনে এই গার্ডেন ডিজাইন করার জন্য ভ্যারাইটি গুলোর সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকতে হবে। এই কারণে হচ্ছে গিয়ে এই ভ্যারাইটি সম্পর্কে আমরা কোশ্চেন দিয়েছিলাম লাস্ট ইয়ারে, এইবারও এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আমরা গতবার কোশ্চেন দিয়েছিলাম ফাইনাল পরীক্ষাতেই, সেটা হচ্ছে আমের একটা নতুন টেকনোলজি আসছে বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং, ইউএইচ এইচডি এমপি বলে এটাকে, হ্যাঁ। আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং, অর্থাৎ বাংলা নাম হচ্ছে অতি ঘন পদ্ধতিতে আম চাষাবাদ। এটাকে বলা হয় অতি ঘন পদ্ধতিতে আম চাষাবাদ। তো আমাদের লাস্ট ইয়ারের কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে যে একটা ট্রেডিশনাল যে গার্ডেন আছে, ঠিক আছে, ট্রেডিশনাল গার্ডেনকে কিভাবে আলট্রা হাই ডেন্সিটি গার্ডেনে রূপান্তর করা যায়, এটা ছিল আমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু নিউ টেকনোলজি, ঠিক আছে। এই নিউ টেকনোলজি নিয়ে আমরা মনে করতেছি এবারও এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং কি আসলে। ট্রেডিশনাল যে গার্ডেন গুলো ছিল, ঠিক আছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে, কিংবা রাজশাহী রিজনে গেলে দেখবা এরকম 10 মিটার, 8 থেকে 10 মিটার বা 10 থেকে 12 মিটার দূরত্ব দূরত্ব, যখন আমরা হেক্সাগোনাল করেছি তখন বলছি কিন্তু ডিস্টেন্স কত হবে, 10 থেকে 12 মিটার এক একটা আম গাছ থেকে দূরত্ব, হ্যাঁ। এবং 10 থেকে 12 মিটার দূরে দূরে আম গাছ রোপণ করতাম, এগুলো গাছের সাইজ অনেক বড় হতো, ঠিক আছে। বাট নতুন পদ্ধতিতে এই আম গাছগুলোর দূরত্ব হয় হচ্ছে কি 1 মিটার বা 2 মিটার, ঠিক আছে। অর্থাৎ 3.5 ফিট পর পর বা 7 ফিট পর পর হচ্ছে গিয়ে আম গাছ রোপণ করা হয় অতি ঘন, ঠিক আছে। এবং এই গাছগুলোকে ছোট করে রাখা হয়, বেশি করে রাখা হয় ট্রেনিং এর মাধ্যমে, ঠিক আছে। যার কারণে হচ্ছে গিয়ে এক হেক্টর জায়গাতে অধিক পরিমাণ গাছ অ্যাকোমোডেট করা সম্ভব হয়, যেখানে তোমার ট্রেডিশনাল পদ্ধতিতে 40 থেকে 60টা গাছ আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এক হেক্টর জায়গায়, সেখানে আমরা 1 বিঘা জায়গায় এখন সেখানে আমরা প্রায় 700 গাছ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, ঠিক আছে। যার কারণে হচ্ছে আমরা বেশি পরিমাণের ম্যাঙ্গো প্লান্টিং করতে পারি। এইগুলো থেকে আমরা কোয়ালিটি ম্যাঙ্গো এবং এক্সপোর্ট কোয়ালিটি ম্যাঙ্গো পাই। এবং এই গাছগুলোকে ট্রেনিং করে 7 ফিট হাইটের মধ্যে, ম্যান হাইটের মধ্যে রাখা, ঠিক আছে, যাতে করে হারভেস্টিং, ইনসেক্টিসাইড, পেস্টিসাইডস বা আদার ইন্টারকালচারাল অপারেশনস ফ্যাসিলিটেট করা যায়, ঠিক আছে। এবং এদের প্রোডাকশনও অনেক বেশি হয়, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আম চাষাবাদ করা হয়। এবং এই যে এই আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং, এই পদ্ধতিটা ফলো করার কারণে কিন্তু আমের যে নতুন একটা হাব তৈরি হয়েছে। অর্থাৎ আমরা জানতাম কিন্তু আগে যে আম মানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চল, বাট নওগাঁ জেলায় এখন আমের কিন্তু একটা
মেইন শেয়ার লায়ন শেয়ার দখল করে নিয়েছে। ঠিক আছে, নওগাঁ, বিশেষ করে নওগাঁর সাপাহারকে বলা হয় হচ্ছে গিয়ে এখন আমের নতুন রাজধানী। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে তারা এই আল্ট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং টেকনোলজি অ্যাডপ্ট করেছে, যার কারণে তারা হাই কোয়ালিটির এবং এক্সপোর্ট কোয়ালিটির এবং বেশি প্রোডাকশন করতে পারতেছে আম। এই কারণে নওগাঁর এই সাপাহারকে বলা হয় হচ্ছে গিয়ে নিউ হাব অফ ম্যাঙ্গো প্লান্ট। ঠিক আছে, এবং তারা ওখানে মূলত হচ্ছে গিয়ে আম্রপালি আর হলো গিয়ে ওই আমরা চাষাবাদ করে বাড়ির ফল। ঠিক আছে, কারণ এই দুটো গাছে 7 ফিট হাইটের মধ্যে রাখা যায় এবং এরা ভালো প্রোডাকশন করে। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়। আর এই ম্যাঙ্গো তোমরা জানো এই নওগাঁ জেলাটা ওটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা থাকে, যার কারণে দেখা যায় অন্যান্য কোনো চাষাবাদ করা সম্ভব হয় না, কিন্তু আমে পানি অতটা বেশি দরকার হয় না, যার কারণে আম ওখানকার একটা ভালো ইম্পর্টেন্ট ক্রপ হতে পারে। ঠিক আছে, আর এই আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং সিস্টেমে হচ্ছে কি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা আম গাছগুলোতে পানি দিয়ে থাকি। ঠিক আছে, অর্থাৎ পাইপ দিয়ে গাছের গোড়ায় গোড়ায় ড্রিপার সেট করে দেওয়া হয়, ফোটায় ফোটায় পানি পড়ে। এই হচ্ছে গিয়ে মোটামুটি আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং সম্বন্ধে একটা আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর হলো গিয়ে কেন নওগাঁ বা নওগাঁ সাপাহারকে এখন আমাদের নতুন ভাব বলা হয়, এটা আহ, একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি লিঙ্কের সাথে, হচ্ছে গিয়ে এটা রাইহানের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, এটা সবাইকে শেয়ার করে দিলাম। এই ভিডিওতে আরো ডিটেলস সুন্দর করে বলা হচ্ছে যে কেন নওগাঁ এই কোন রিজনকে এখন আমের নতুন গ্রোয়িং ক্যাপিটাল বা নিউ হাব বলা হচ্ছে, ইম্পর্টেন্ট হাব। ঠিক আছে, তো ম্যাঙ্গো থেকে আমরা মোটামুটি এই দুইটা পার্ট একটু তোমরা ভালোভাবে করবা। ঠিক আছে, ভ্যারাইটি নিয়ে আর হচ্ছে গিয়ে এই আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং। আর একটা ছোট টেকনোলজি আছে আমের ক্ষেত্রে, ব্যাগিং করা হয়, ফ্রুট ব্যাগিং। ঠিক আছে, এই যে ফ্রুট ব্যাগিং টেকনোলজি অফ ম্যাঙ্গো, ফ্রুট ব্যাগিং আমরা সাধারণত এক্সপোর্ট কোয়ালিটি এবং সেফ ম্যাঙ্গো প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। এই জিনিসটা তোমরা একটু দেখো। ঠিক আছে, এখানে নাথিং বাট আমগুলো যখন প্রায় 45 থেকে 60 দিন বয়স হয় তখন এগুলোকে ব্যাগিং করে দেওয়া হয় ইনসেক্টের হাত থেকে বা পোকামাকড়ের হাত থেকে বা হেলিস্ট্রম বা অন্যান্য যে ইয়ে আছে এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। আর ব্যাগিং করার পূর্বে একটু ইনসেক্টিসাইড স্প্রে করে দিতে হয়। এই হচ্ছে গিয়ে টেকনিকটা, তো এটা ডিটেলস লেখা আছে, এটা তোমরা দেখবে। ম্যাঙ্গো থেকে আমরা তিনটা জিনিস মোটামুটি ইম্পর্টেন্ট মনে করতেছি, সেটা হচ্ছে ম্যাঙ্গোর ভ্যারাইটি। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং, আর হচ্ছে ফ্রুট ব্যাগিং টেকনিক। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমাদের এই শীট থেকে পরীক্ষার জন্য মোটামুটি একটু দেখতে হবে। ওকে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইটা হলো গিয়ে এই পার্ট থেকে। আর আরেকটা জিনিস আছে জ্যাকফ্রুট আর হচ্ছে গিয়ে লিচি। ঠিক আছে, জ্যাকফ্রুট থেকে স্যার আমরা ইয়েস, স্যার আলট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো প্ল্যান্টিংটা যদি আরেকবার একটু বলতেন। আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্ল্যান্টিংটা হচ্ছে গিয়ে অতি ঘন পদ্ধতিতে আম চাষাবাদ। ঠিক আছে, আমাদের ট্রেডিশনাল যে গার্ডেন গুলো আছে, তোমরা যখন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ওদিকে যাবে দেখবে আম গাছগুলো এক একটা গাছ থেকে গাছের দূরত্ব হয় হলো গিয়ে 10 থেকে 12 মিটার করে। ঠিক আছে, তো 10 থেকে 12 মিটার মানে যদি 10 মিটার ধরে তাহলে কিন্তু 35 ফিট দূরে দূরে এক একটা গাছ প্লান্টিং করা হয়, এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব। সেটা তুমি স্কোয়ার সিস্টেমেই করো আর হেক্সাগোনাল সিস্টেমেই করো। ঠিক আছে, হেক্সাগোনাল সিস্টেমে করলে একটু লাইন টু লাইন ডিস্টেন্স অল্প হয় আর কি, কিন্তু 10 মিটার বা 35 ফিট দূরত্ব। কিন্তু নতুন যে পদ্ধতি আছে আমের চাষের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আম গাছগুলোকে 1 থেকে 2 মিটার দূরত্ব প্লান্টিং করবো, অর্থাৎ 3.5 ফিট থেকে 7 ফিট দূরত্ব 3.5 ফিট দূরত্ব, হ্যাঁ, 1 মিটার। তো খুবই ঘন করে আম গাছগুলোকে প্লান্টিং করা হয় এবং এগুলোকে ট্রেনিং ব্রুডিং করে, ঠিক আছে, সাইড ব্রাঞ্চ কে গ্রো করতে দেওয়া হয় এবং এগুলোর হাইট রাখা হয় হচ্ছে গিয়ে 7 ফিটের মধ্যে, ম্যান হাইটে রাখা হয়। ঠিক আছে, যাতে করে হচ্ছে গিয়ে ইন্টারকালচারাল অপারেশন, ফ্রুট ব্যাগিং, হারভেস্টিং, ঠিক আছে, সবকিছু ফ্যাসিলিটেট করা যায়। হ্যাঁ, এবং এখানে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে হলো গিয়ে ফোটায় ফোটায় গাছের গোড়ায় ড্রিপার সেট করে পানি দেওয়া হয়, যাতে করে হয় কি দেখা যায় 1 হেক্টর জায়গায় যে পরিমাণ আম অ্যাকোমোডেট করা হয় যায়, ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় 50 ষাটটা গাছ লাগানো যায়, সেখানে আমার হচ্ছে গিয়ে এই আলট্রা হাই ডেন্সিটি পদ্ধতিতে প্রায় 1200 গাছ লাগানো যায় 1 হেক্টর।
ঠিক আছে, অধিক সংখ্যক গাছ অ্যাকোমোডেট করা যায় এবং এখান থেকে প্রোডাকশনও হয় ভালো এবং ম্যাঙ্গোর কোয়ালিটিও হয় ভালো। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রোডাকশন 3 to 4 times হায়ার দ্যান দ্যাট অফ দ্য ট্রেডিশনাল গাছ। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং। এর একটা স্কেচ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, একটু দেখাচ্ছি। এই স্কেচ দেওয়া আছে, এই যে স্কেচটা, ঠিক আছে, একটু ফলো করলে এই যে এই হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্স। আমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল হলে গিয়ে এরকম একটা ট্রেডিশনাল গার্ডেনকে কিভাবে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং গার্ডেন হিসাবে কনভার্ট করা হয়। ঠিক আছে, তার পদ্ধতিটা আনসারটা ছিল এরকম যে এক্সিস্টিং যে গার্ডেন থাকবে এই গার্ডেন থেকে, ঠিক আছে, এই যে 10 মিটার গাছের দূরত্ব থাকবে এই গাছগুলোকে টপ ওয়ার্কিং করে আমরা হচ্ছে গিয়ে আমাদের মেন হাইটের মধ্যে নিয়ে আসবো। আর মাঝের যে জায়গাগুলো থাকবে এই জায়গাগুলোতে ওই 1 মিটার পর পর আবার নতুন প্লান্টিং করে দেবো। ঠিক আছে, তো এই পদ্ধতিতে অবলম্বন করলে আমরা হলো গিয়ে ট্রেডিশনাল গার্ডেনকেই, এক্সিস্টিং গার্ডেনকেই হচ্ছে গিয়ে আল্ট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং এর আন্ডারে নিয়ে আসতে পারবো। আর হচ্ছে গিয়ে শুধুমাত্র যে ড্রিপার দিয়ে ড্রিপ ইরিগেশন দিতে হবে। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেন এবং আনসার। এই বছরের জন্য ইম্পর্টেন্ট তোমরা করবা আল্ট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো, বিশেষ করে এই যে নওগাঁর কথা বললাম, নওগাঁকে কেন হচ্ছে গিয়ে আমের নিউ হাব বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ভালো করে একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওই ভিডিও থেকে দেখবা, ওখানে ডিটেলস সব বলা আছে, আর এখান থেকে স্ক্রিন থেকে পড়বা। তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষা কোনোভাবে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা আনসার করবা। ঠিক আছে, তো এই ছিল গিয়ে আমের বিষয় কথা। আর কোনো কোশ্চেন আছে ম্যাঙ্গোর বিষয়ে? 3টা জিনিস করতে হবে: ভ্যারাইটি, আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টিং, আর হচ্ছে গিয়ে ফ্রুট ব্যাগিং। আমি সিলেবাস শর্ট করে দিচ্ছি আর কি তোমাদের। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের নেক্সট হচ্ছে গিয়ে জ্যাকফ্রুট। ঠিক আছে, জ্যাকফ্রুটের ক্ষেত্রে আমরা জ্যাকফ্রুটের কিছু ইম্পর্টেন্স আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে জ্যাকফ্রুটের যে বিষয়টা, মেইন বিষয় হচ্ছে ভ্যারাইটি আছে 5টা প্রায় বাংলাদেশে। ঠিক আছে, 6টা ভ্যারাইটি আছে এখন এই জ্যাকফ্রুটের, বাড়ি কাঁঠাল 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে ন্যাচারালি কিছু ভ্যারাইটি আমরা যেমন স্থানীয় ভাবে ভাগ করে থাকি। ঠিক আছে, যেগুলো বেশি জুসি এগুলোকে বলা হয় গলা কাঁঠাল। ঠিক আছে, আবার যেগুলো একটু শক্ত ধরনের এগুলো আজা কাঁঠাল। ঠিক আছে, বা খাজা বলে অনেক জায়গায়। ঠিক আছে, তো মাঝামাঝি একটা অবস্থা আছে ট্রেনটা। আর বাংলাদেশে নতুন একটা কাঁঠাল আসছে, ঠিক আছে, বাড়ি কাঁঠাল 6। ঠিক আছে, বাড়ি কাঁঠাল 6। আমরা মূলত এই জ্যাকফ্রুট থেকে এই একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে বাড়ি কাঁঠাল 6। এটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, লাস্ট ইয়ারে গুণস্তম বায়োলজি থেকে একটা কোশ্চেন ছিল ফাইনালে। ঠিক আছে, তো এই বছর আর এটা ওরকম মনে হচ্ছে না আমাদের কাছে। আমার কাছে যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে এই যে বাড়ি কাঁঠাল 6। বাড়ি কাঁঠাল 6টা কি, এর কিছু বৈশিষ্ট্য আছে। কাঁঠাল সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে এই ভাঙতে গেলে হাতে আঠা লাগে। ঠিক আছে, এগুলোর জন্য অনেকে কাঁঠাল খেতে চায় না বা এগুলো ডিস্টার্ব মনে হয়, পরবর্তীতে রিমুভ করা ঝামেলা। তো বাড়ি কাঁঠাল 6 হলো গিয়ে কমপ্লিটলি গামলেস, আঠাবিহীন কাঁঠাল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা এক্সোটিক কাঁঠালের ভ্যারাইটি। ঠিক আছে, তো এই এটার কোনো আঠা নাই। ঠিক আছে, আরো সুবিধা হলো গিয়ে এটা সারা বছর উৎপন্ন হয়। ঠিক আছে, যদিও ফ্রুট সাইজ একটু ছোট হয়, অ্যারাউন্ড 4 কেজির মতো হয়, কিন্তু আঠা নাই, সারা বছর উৎপন্ন হয়। এবং আরো বড় সুবিধা হলো গিয়ে গাছ লাগানোর 1 থেকে 1.5 বছরের মধ্যে এগুলো ফল চলে আসে এবং 2 বছরের মধ্যে কমপ্লিটলি ফ্রুট আসবে। এবং এটা সুইটনেস অনেক বেশি। ঠিক আছে, যার কারণে এই বাড়ি কাঁঠাল 6টা হচ্ছে কি এখন সারা বছর ব্যাপী কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে কাল্টিভেশন করার মতো কাঁঠাল হচ্ছে কি বাড়ি কাঁঠাল 6। এই বাড়ি কাঁঠাল 6 এর এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে মেজর, যেগুলো আমি অলরেডি বলে ফেলেছি। আর এইটার প্রোডাকশন টেকনোলজি প্রোগ্রাম, এই যে শর্ট করে একটা প্রোডাকশন টেকনোলজি দেওয়া আছে, বুঝেই পারবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এটা এটা দেওয়া আছে, এটা নিচে একেবারে ছোট করে দেওয়া আছে। এইটা হলো গিয়ে জ্যাকফ্রুট থেকে করতে হবে। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের জ্যাকফ্রুটের পার্ট। কারো কোনো কোশ্চেন আছে জ্যাকফ্রুটের পার্ট থেকে?
যদি তোমাদের কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের যে আরেকটা লাস্ট শীট আছে ওইটা দিয়ে একটু ইয়ে করে দিব, তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে গিয়ে প্রোডাকশন টেকনোলজি অফ লিচি। ঠিক আছে, এই লিচির ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করবা, ঠিক আছে, সেটা হলো গিয়ে এই যে দেখো এখানে লিচির ভ্যারাইটি আছে অনেকগুলো, ঠিক আছে, এবং এদের যে ক্যারেক্টারিস্টিক এগুলো সব আলাদা আলাদা করে লেখা আছে। ঠিক আছে, বাংলাদেশে 5টা লিচি আছে বিআর রিলিস্ট, বাড়ি লিচি 1, 2, 3, 4 এবং 5। এছাড়াও আরো কিছু রিজনাল ভ্যারাইটি আমাদের মার্কেটে আছে, সেগুলো আমরা এখানে এই যে উল্লেখ করেছি। চায়না 3 আছে, ঠিক আছে, তারপর বোম্বাই, বেদানা, ঠিক আছে, মাদ্রাজি, ঠিক আছে, তারপর কদমাদি। আরো একটা লিচি আসছে লাস্ট ইয়ারে, অনেক বড় সাইজের, আমার সেটা নতুন একেবারে, এখন চাষাবাদ হয় না এরকম ব্যাপক ভাবে। সেটা হচ্ছে চাকাপাত লিচি। ঠিক আছে, চাকাপাত লিচি। তো এই যে লিচির যে ভ্যারাইটি, এক একটা লিচির বৈশিষ্ট্য এক এক রকম, কোনোটা উত্তরাঞ্চলে ভালো হয়, কোনোটা দক্ষিণাঞ্চলে ভালো হয়, কোনোটা সারা দেশে ভালো হয়। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই এই লিচির বৈশিষ্ট্য গুলো পড়া। ঠিক আছে, এবং এখান থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে, যেমন হতে পারে যে পটুয়াখালী রিজনের জন্য কোনটা ভালো হইতে পারে, এরকম জানতে চাওয়া হতে পারে। ঠিক আছে, অথবা সারা বাংলাদেশের জন্য কোন ভ্যারাইটিটা ভালো, বা নর্দার্ন রিজিয়নের জন্য কোনটা ভালো। এগুলা যখন তোমরা লিচির ক্যারেক্টারিস্টিক্স গুলো করবে তখন এটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা এই যে পুরোটা শীটের আকারে দেওয়া আছে। এই লিচির ক্ষেত্রে তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে করবে। ঠিক আছে, এই লিচির পার্টটা গেলো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো মোটামুটি কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিসই অলরেডি বলে ফেলেছি, যে আমি ম্যাঙ্গো শীট থেকে কি করতে হবে, জ্যাকফ্রুটের শীট থেকে কি করতে হবে, আর হচ্ছে গিয়ে লিচির শীট থেকে কি করতে হবে। শুধু বাকি রইলো তোমাদের ওই যে হচ্ছে গিয়ে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ওইখান থেকে 3টা সাব টপিক সিলেক্ট করে দেবো তোমরা, যেগুলো আগের পুরো সেমিস্টারে তোমরা পড়ো। ঠিক আছে, এই হলো গিয়ে আমার পার্ট থেকে মোটামুটি হলো গিয়ে ইয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের সাথে উল্লেখ করলাম। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চাও তাহলে বলতে পারো। ক্ষেত্রে বিভিন্ন কারণে এই জিনিসটা হয়ে থাকে, বুঝছো। স্পেশালি বোম্বাইয়ের কেস এটা হতে পারে, কিন্তু লিচির ক্ষেত্রে যে জিনিসটা হয়, হারভেস্টিং এর সময় একটু কেয়ারফুল থাকে। ঠিক আছে, হারভেস্টিং এর সময় কেয়ারফুল থাকতে হয় বলতে, যেমন আমের কিন্তু যে ইয়ে টেন্ডেন্সি, ঠিক আছে, ফ্রুটিং এর আমের টেন্ডেন্সি হলো গিয়ে আম হচ্ছে গিয়ে পুরান ডাল থেকে হবে। ঠিক আছে, আমের ক্ষেত্রে তোমার যে তুমি যদি প্রুনিং করে দাও, প্রুনিং করার পরে যে নতুন ব্রাঞ্চিং হবে, ওই ব্রাঞ্চের বয়স যদি 7 থেকে 8 মাস না হয় কমপক্ষে, তাহলে ওই ডাল থেকে কিন্তু আম আসে না। ঠিক আছে, তার মানে আমের ক্ষেত্রে হলো কি পুরানো ব্রাঞ্চ, নিচের ক্ষেত্রে ঠিক উল্টা, নতুন ব্রাঞ্চ। তো এই নতুন ব্রাঞ্চিং এর জন্য করা হয় কি, যখন ওই যে লিচি গুঁড়াকে ভেঙে দেওয়া হয় না, ইয়ে হারভেস্টিং করা হয়, তখন হচ্ছে গিয়ে অটো প্রুনিং করতে হয়। ঠিক আছে, অটো প্রুনিং। অটো প্রুনিং মানে হচ্ছে গিয়ে ওই লিচি সহ ডাল সহ কিছুটা অংশ ভেঙে নিয়ে আসতে হয়, তাহলে ওই গাছগুলোতে বিয়ারিং হ্যাবিট রেগুলার থাকে। ঠিক আছে, এইটা হলো গিয়ে একটা বিষয়। এরপর কিছু হরমোনাল স্প্রে আছে, এগুলো করা যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ইয়ে গার্ডেনের যে এভারেজ প্রোডাকশন, এটা ঠিক থাকবে। ঠিক আছে, এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেগুলো কন্ট্রোলে রাখে মোরালেস লিচের ক্ষেত্রে প্রতি বছরে প্রোডাকশন পাওয়া সম্ভব একই রকম। আর আরেকটা যে আরেকটা বিষয় লিচি ইনফ্লোরেসেন্স ইমার্জেন্সির সময়, ঠিক আছে, ড্রপিং কমিয়ে দিবে তোমার। ঠিক আছে, ড্রপিং পার্সেন্ট কমিয়ে দিবে। আরেকটা লিচির কথা যে আমরা বললাম যে সাইজ অনেক বড় হয়, কিন্তু এটা ন্যাচারালি প্রোডাকশন কম, চাকাপাত লিচি, এটা নতুন মার্কেটে বাংলাদেশে আসছে, একেবারে লেটেস্ট,
লাস্ট 1-2 বছর আসছে। এটা এক একটা মানে হ্যান্ডফুল সাইজের, হাতে হাতে একটা ধরা যাবে এরকম অনেক বড় সাইজের। ঠিক আছে, কিন্তু এটা আবার ন্যাচারালি প্রোডাকশন কম। তো ভ্যারাইটি টু ভ্যারাইটি এরকম একটু ভ্যারি করতে পারে। বাট যদি আমাদের এই যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো ঠিক রাখি, তাহলে অন অ্যান এভারেজ তোমার হচ্ছে গিয়ে প্রোডাকশন ঠিক থাকবে। যেমন তোমার এই আনসার এই যে এখানে দেওয়া আছে দেখো, এই যে দেখো প্রোডাকশনের ক্ষেত্রে আমরা লিচির ক্ষেত্রে এমনিতে একটু ন্যাচারাল ভ্যারিয়েশন আছে। যেমন এই যে বাড়ি লিচির ক্ষেত্রে 15 বছর যে গাছ গাছ এটাকে আমরা বলে একেবারে এক্সাক্ট ম্যাচিউরিটি। এই 15 বছর বয়সী একটা গাছে বাড়ি লিচু অনেক হচ্ছে কি 8 থেকে 10 হাজার লিচু হয় এক একটা গাছে। ঠিক আছে, যেখানে বাড়ি লিচু 2 এর ক্ষেত্রে হয় 2300 থেকে 2700, 3 এর ক্ষেত্রে হয় 1600 থেকে 2000, আর 4 এর ক্ষেত্রে হয় 5000 পার ট্রি। ঠিক আছে, আর 5 এর ক্ষেত্রে হয় 3400 পার ট্রি। এরকম ভ্যারাইটি টু ভ্যারাইটি আমার ন্যাচারাল কিছু ভ্যারিয়েশনের মধ্যেই আছে। আমি মনে করি, আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। আচ্ছা, আর কারো কোনো ইয়ে আছে? আমি তাহলে একটু রিড করি। আমাদের হচ্ছে গিয়ে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অফ ফ্রুটস থেকে তোমাদের সিলেক্ট করা 3টা টপিকস থাকবে, যেগুলো তোমরা আগে পড়োনি। ঠিক আছে, লিচির ক্ষেত্রে ভ্যারাইটি, কাঁঠালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাড়ি কাঁঠাল সিক্স সিক্স এর বৈশিষ্ট্য এবং এর প্রোডাকশন টেকনোলজি, আমের ক্ষেত্রে হলো গিয়ে ভ্যারাইটি, তারপরে হচ্ছে গিয়ে আলট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো প্লান্টিং, আর হলো গিয়ে ফ্রুট ব্যাগিং। এইগুলো তোমাদের একটু পরীক্ষার জন্য মোটামুটি ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, সব তো দেখবাই, সব শীতেই দেখবা পুরোটাই, কিন্তু এর মধ্যে এগুলো মোটামুটি ইম্পর্টেন্স দিয়ে বেশি পড়বা। ঠিক আছে, তোমাদের আর কারো কিছু বলার আছে বা কোনো কোশ্চেন আছে কিনা একটু জানতে চাচ্ছি। ওকে, তোমাদের পরীক্ষা কত তারিখে হর্টিকালচার? স্যার পরীক্ষা 19 তারিখে ছিল, ওইটা স্যার পিছায় স্যার, ঈদের পর চলে গেছে 10 তারিখে স্যার। প্রথমেই হর্টিকালচার ছিল, জি স্যার। এটা 10 তারিখে চলে গেছে। জি স্যার। স্যার ঈদের পর স্যার 10 জুন। সরি, জুন এটা কি মাসের তাহলে 10 তারিখে। মে মাসের 10 তারিখে? জুন মাসে স্যার। জুন মাসের 10 তারিখে চলে গেছে। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তো হাতে অনেক সময় পাচ্ছ তোমরা, সমস্যা নেই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দেয়, যদি কোনো সমস্যা হয় এই শীট গুলো দেখে বুঝতে, বা যেগুলো সাজেশন আকারে বলে দিলাম এগুলো যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে তোমাদের সমস্যাগুলো একটু সিয়ারদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, সিয়ার আবার 2-3 জন বা 5-6 জন এসে আমার সাথে একটু দেখা করলে আমি সামনাসামনি আরো তোমাদেরকে হেল্প করতে পারবো আশা করি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলিও, বলো। স্যার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অংশের, ওখানে যে আহ, মানে স্কোয়ার সিস্টেমের যে হচ্ছে ইয়ে আছে, হেক্সাগোনাল সিস্টেম, স্কোয়ার সিস্টেম, ট্রায়াঙ্গুলার সিস্টেম। স্যার আপনি হেক্সাগোনালটা বোঝাই দিচ্ছেন তো ওইটা বুঝতে পারছি, কিন্তু যেগুলো স্কোয়ার সিস্টেম ওগুলো হচ্ছে কিভাবে করব যদি একটু বলে দিতেন। স্কয়ার সিস্টেমটা খুবই সহজ। ঠিক আছে, তোমার যেমন একটা ম্যাঙ্গো গার্ডেন করবো আমি। ঠিক আছে, ধরো এর এরিয়া হচ্ছে গিয়ে 1000 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো 1000 মিটার স্কোয়ার, হ্যাঁ। তো এখন 1000 মিটার স্কোয়ার যদি হয়, আর ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা ডিস্টেন্স সাধারণত নেই কত, দেখা যায় হচ্ছে গিয়ে 10 মিটার, তাই না? 10 মিটার। এখন তাহলে যদি এমন হয়, ঠিক আছে, 1000 মিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে 1000 মিটার স্কোয়ারকে আমরা প্রথমে হচ্ছে কি যে কাজটা করবো, যে এক্সপেক্টেড ল্যান্ডের ওরিয়েন্টেশন কেমন হতে পারে, ঠিক আছে, বা ডাইমেনশন কেমন হতে পারে। হতে পারে এটা 100 মিটার লেন্থ, 10 মিটার ব্রেথ। ঠিক আছে, এরকম হতে পারে, তাই না? আবার অন্যরকম হতে পারে, যেমন 25 হতে পারে, 25 মিটার দেখা গেল পাশে। ঠিক আছে,
তাহলে লেন্থ হলো গিয়ে 40 মিটার, এরকম যে কোনো একটা ওরিয়েন্টেশন আসবে। তো স্কোয়ার সিস্টেমে তোমাদের কাজ হচ্ছে কি খুবই সহজ। 10 মিটার অন্তর অন্তর গাছগুলো হবে রো ওয়াইজ, আবার ইয়ে ওয়াইজ, লেন্থ ওয়াইজ 10 মিটার পর পর ডট দিয়ে, ওই যে এক্সাম্পলের মতো ডট দিয়ে এটাকে ড্র করে দিতে হবে। এটার মধ্যে কোনো ইয়ে নাই আর কি, ঝামেলা নাই। এখন তুমি কই প্রবলেম ফেস করতেছো এটা একটু বুঝতে হবে আমার আর কি। স্যার আসলে ওইটা হচ্ছে মানে আঁকাইতে গেছিলাম, বাট আমি ওইটা দেখে বুঝি না, এই জন্য জিজ্ঞেস করলাম, আঁকাইতে পারি নাই এখনো। স্কোয়ার সিস্টেম, জি স্যার, স্কোয়ার আর সিস্টেম এরিয়া কত ওইটা ছিল? এরিয়া জাস্ট আজকে দেখছিলাম বাট বুঝি নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। কত ছিল বলো, আমি বলে দিচ্ছি। স্যার একটু স্যার এরিয়া ছিল 1 হেক্টর। আচ্ছা, তোমার আর যদি অন হেক্টর, পসিবল কম্বিনেশন করবো। হ্যাঁ পসিবল কম্বিনেশন, 1 হেক্টর হলে হবে 100 হতে পারে। তারপরে 125/80, একশো 80/125। পঁচিশ বাই 125 হতে পারে, ঠিক আছে। তো ধরো তুমি 100/100 নিলা কম্বিনেশন, ঠিক আছে। তো তোমার লেন্থ হবে তাহলে 100 মিটার, আর ব্রেথ হবে 100 মিটার, ঠিক আছে। তাহলে 100 মিটার জায়গায় তোমার 10 মিটার ডিস্টেন্স করে কয়টা গাছ ধরানো যাবে? 100কে 10 দিয়ে ভাগ দিতে হবে 10টা, ঠিক আছে। আর সাইড ওয়াইজও রো ওয়াইজও একই পরিমাণ গাছ দিতে পারবা, যেহেতু লেন্থ 100 মিটার, 10 মিটার করে থাকলে। স্কোয়ার সিস্টেমে কিন্তু প্লান টু প্লান ডিস্টেন্স আর রো টু রো ডিস্টেন্স সেম থাকে, এটা মনে রাখবো, তাহলেই সমাধান খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে। স্কোয়ার সিস্টেমের সাথে হেক্সাগোনাল সিস্টেমের পার্থক্য হচ্ছে গিয়ে, স্কোয়ার সিস্টেমে রো টু রো ডিস্টেন্স আর প্লান টু প্লান ডিস্টেন্স একই, আর হেক্সাগোনালের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে রো টু রো কিছুটা কমে আসে, ঠিক আছে। তো এই 100 মিটার জায়গায় হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে 10টা গাছ হবে রো ওয়াইজ, আর লেন্থ ওয়াইজ হবে 10টা গাছ। তো আমরা আবার কিছু ক্লাসে বলেছি যে ধরো 10টা গাছ হলে কিন্তু আসলে মিটারে এই জায়গা লাগবে 9 মিটার, ঠিক আছে। একটা গাছের জায়গা সবসময় মধ্যে থেকে যায়, কারণ ওই যে 1 মিটারের মধ্যে দুইটা অ্যাকোমোডেট করা সম্ভব হয়, এটা রো ওয়াইজ ট্রু আর লেন্থ ওয়াইজ ট্রু। সেক্ষেত্রে তোমার 10 মিটার 10 মিটার জায়গা রো টু রো এবং প্লান্ট টু প্লান্টের দিকে থেকে যাবে। তো তোমার দেখা যাবে 100 গাছ কম্বিনেশন করতে পারবা, ঠিক আছে। রো ওয়াইজ 10টা আর লেন্থ ওয়াইজ 10টা, তাহলে 10 10 কে 100টা গাছ তোমার কম্বিনেশন হবে। কিন্তু এই 100 গাছ কম্বিনেশন করার পরেও দেখা যাবে কি জানো, রো ওয়াইজ তোমার 10 মিটার জায়গা হাতে থাকবে, আবার লেন্থ ওয়াইজও 10 মিটার জায়গা হাতে থাকবে। কারণ হচ্ছে ওই যে একটা গাছের জায়গা সবসময় আমাদের কম লাগে, ঠিক আছে। তা সেক্ষেত্রে তুমি এই 10 মিটার জায়গা কি করবা, ঠিক আছে। প্লান্ট টু প্লান্টের দিকে এই 10 মিটার জায়গা 5 মিটার 5 মিটার করে ড্রেন ভাগ করে দেবা উভয়ের পাশে, ঠিক আছে। আবার স্যার রো টু দশ রো এর মিটার দিকে, নাকি 5 মিটার, 1 মিটার? সরি, স্যার 10 মিটার নাকি 1 মিটার ভাগ করে দিব দুই পাশে ড্রেনের জন্য? এক 9 মিটারে মিটার তো গাছ অ্যাকোমোডেট। জি জি। 1 মিটার না, 10 মিটারকে 2 ভাগ করে দিবা, 5 মিটার 5 মিটার। আর 1 মিটার যেটা বলতেছো ওইটা হলো তুমি স্কেলে নেওয়ার পর, ঠিক আছে। তুমি তো এটাকে একটা স্কেলে নিবা ড্রয়িং করার জন্য খাতায়, তাই না? জি স্যার। সেক্ষেত্রে তুমি 1 সেন্টিমিটার ইকাল তো হয়তো ধরেছো 5 মিটার করে, এরকম কিছু একটা, ঠিক আছে। বাট জি অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে গিয়ে যে প্লান্ট টু প্লান্ট গাছ হবে 100 মিটারে ধরবে, 10 মিটার ডিস্টেন্স দিলে 10টা, আর হচ্ছে গিয়ে রো টু রো এর দিকে 100 মিটার জায়গা 10 মিটার করে ডিস্টেন্স দিলে 10টা, ঠিক আছে। টোটাল কম্বিনেশন হবে 100 গাছে। কিন্তু একটা গাছের জায়গা যেহেতু আমাদের কম লাগে,
সেহেতু আমাদের হচ্ছে গিয়ে 10 মিটার জায়গায় উভয় দিকে থেকে যাবে, রো টু রো, প্লান টু প্লান। এটাকে আমরা দুই দিকে সমান ভাগে ভাগ করে দিব, 5 মিটার 5 মিটার করে ড্রেন দিব। রো টু রো দিব দুই পাশে, প্লান টু দিব দুই পাশে। ঠিক আছে, এখন তুমি খাতায় স্কেল যা ধরো এটা সেই অনুযায়ী তুমি মিলিয়ে দেবা। যেমন এক এক সেন্টিমিটার যদি তুমি ধরো 5 মিটার, ঠিক আছে, তাহলে তোমার এটা সেন্টিমিটারে আসবে হলো গিয়ে 1 সেন্টিমিটার করে, যেটা তুমি বলতেছো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি জি কিনা? স্যার বুঝতে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপরে সমস্যা হলে ফাইনাল পরীক্ষার আগে তো আমি আছি। ঠিক আছে, যে কোনো এক সময় অধিকাংশের প্রবলেম গুলো এক করে আমার কাছে আসলে সবার গুলো একসাথে আমরা আরো শেয়ার শেয়ার করে এটা সলভ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে তো তোমাদের আর কারো কোনো থ্যাংক কোশ্চেন ইউ আছে? স্যার। হ্যাঁ, কারণ তো তোমাদের আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। আর যেহেতু হাতে সময় আছে, সামনাসামনি আমরা তোমাদেরকে আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমরা যেভাবে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করছি বা যেভাবে যে জিনিসগুলো বলার চেষ্টা করছি এগুলো হয়তো বুঝতে পারছো, এভাবে পড়াশোনা করবা। ঠিক আছে, আমি আশা করি এগুলো করলে মোটামুটি কভার করা যাবে সবকিছু। ঠিক আছে, তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে দেখা করবে। ঠিক আছে? তোমাদের আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করবো। ঠিক আছে, তো তোমরা কষ্ট করে রাতের বেলা জয়েন করছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।